হিয়া ডিভানের একটি কোণায় গিয়ে ধপ করে বসে পড়ল। সারাদিনের ক্লান্তি শরীরে থাকলেও চোখ মুখে তার চিরচেনা দুষ্টুমি এখনো অটুট। দুই হাঁটু ভাঁজ করে বসে আঙ্গুলের ডগা দিয়ে ডিভানের হাতলে অন্যমনস্কভাবে টোকা দিতে লাগলো। লিওন কিছুটা দূরে দাঁড়িয়ে ওর প্রতিটি ভঙ্গি নীরবে লক্ষ্য করছিল। কক্ষের ভেতর কয়েক মুহূর্ত নীরবতা বিরাজ করলো। তারপর হিয়া ঠোঁট গোল করে গভীর মুখে বলল, আই এম হাংরি। লিওন ভ্রু কুচকে তাকায়, চোখে স্পষ্ট বিস্ময়। কি? হিয়ার মুখটা আরও একটু ফুলিয়ে শান্ত গলায় বলল, রাতে ডিনার করিনি আমি। কথাটা বলেই সে সরাসরি লিওনের চোখের দিকে চোখ রাখল। অভিযোগের সুর আরও স্পষ্ট হয়ে উঠল। কেমন মানুষ তুমি? একবারও জিজ্ঞাসা করলে না আমি রাতে খেয়েছি কি না? লিওন চোখ বন্ধ করে ধীরে ধীরে একটা নিঃশ্বাস ফেলল। তারপর কপালে হাত বুলিয়ে অসহায় গলায় বলল, এত রাতে আমি খাবার পাবো কোথা থেকে? হিয়া চারপাশে একবার চোখ বুলিয়ে আবার তার দিকে তাকালো। ভঙ্গিটা এতটাই স্বাভাবিক মনে হলো প্রশ্নটার উত্তর খুব সহজ। কেন, তোমাদের বাড়িতে কিচেন নেই? সেখানে কি খাবার থাকে না? আছে। তাহলে? ফ্রিজে রাখা, সব ঠান্ডা হয়ে গেছে। হিয়া কাজ্জাকিয়ে নির্বিকার গলে বলল, তাহলে গরম করে আনো। লিওন এবার দুই হাত বুকের উপর ভাঁজ করলো। চোখ মুখে বিরক্তি ফুটে উঠল, গলাটা শান্তই রইল। আমাকে কি তোমার সার্ভেন্ট মনে হয়? আমি নিজের জন্য এক গ্লাস পানিও ঢেলে খাই না। হিয়ার ঠোঁটের করে সঙ্গে সঙ্গে দুষ্টু হাসি ফুটে উঠল। সে একটু সামনে ঝুঁকে ভ্রু নাচিয়ে বলল, আহা, আমার এই টানেলের আস্তানায় তোমাকে কি রাজকীয় আপ্যায়নটাই না করেছি। একদম প্রিন্স ট্রিটমেন্ট দিয়েছিলাম। তারপর নাটকীয় ভঙ্গিতে মাথা সামান্য নত করে ডান হাতটা সামনে বাড়িয়ে দিল। আর আমার জন্য সামনে একটু খাবারও আনতে পারবে না? সে কৃত্রিম দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার বলল, আচ্ছা শাহজাদা, আপনি বসুন, আমি নিচে নিয়ে আসছি। কথাটা শেষ করেই ডিভান থেকে উঠে দাঁড়াতে গেল হিয়া। লিওন মুহূর্তের মধ্যে এগিয়ে এলো। আলতো কিন্তু দৃঢ়ভাবে হিয়ার কবজি চেপে ধরে তাকে আবার বসিয়ে দিল। কণ্ঠস্বর নিচু কিন্তু সতর্কতা স্পষ্ট। পাগল হয়ে গেছো? হিয়া বিস্ময়ে চোখে তার দিকে তাকিয়ে রইল। লিওন দরজার দিকে একবার তাকিয়ে গলা আরও নামিয়ে বলল, আমার বড় আপু এখনো জেগে আছে। একটু থেমে আবার বলল, এই সময় তুমি বাইরে বের হলে যদি আপু দেখে ফেলেন, তাহলে এমন কাণ্ড হবে যে তোমাকে ধরার আগে আমাকে জবাবদিহি করতে হবে। হেয়ার চোখ টিপে দুষ্টু হেসে বলল, তাহলে কি করবে অফিসার? লিওন কয়েক সেকেন্ড চুপচাপ তার মুখের দিকে তাকিয়ে রইল। বিরক্তি ধরে রাখার চেষ্টা করেও শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বসে থাকো। ঘুরে দরজার দিকে হাঁটতে হাঁটতে নিচু স্বরে বিড়বিড় করলো, নিয়ে আসছি খাবার। দরজা খুলে লিওন বাইরে বেরিয়ে যেতেই হিয়ার ঠোঁট কামড়ে হাসি চাপার চেষ্টা করলো। তারপর আরাম করে ডিভানের পিঠে হালান দিয়ে বসে দুই হাত মাথার পেছনে গুছে দিল। চোখ মুখে দুষ্টু তৃপ্তি স্পষ্ট। বাজ পাখিটা যতই রাগ দেখাক, শেষ পর্যন্ত আমার কথাই শুনল। রুম থেকে বেরিয়ে দরজাটা আলতো করে টেনে বন্ধ করেই লিওন সতর্ক দৃষ্টিতে করিডোরের দুই পাশে একবার দেখে নিল। চারপাশে নিস্তব্ধ। নিচতলা থেকে ক্ষীণ আলো ভেসে আসছে। ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে সোজা কিচেনের দিকে এগিয়ে গেল সে। কিচেনে ঢুকে ফ্রিজ খুলে একে একে খাবারের বক্সগুলো বের করলো। ঠান্ডায় জমে থাকা খাবারগুলো মাইক্রোওভেনের ভেতরে ঢুকিয়ে বোতাম চাপতেই যন্ত্রটা মৃদু গন্ধন তুলে চলতে শুরু করলো। দুই হাত রান্নাঘরের কাউন্টারে রেখে দাঁড়িয়ে লিওন বিরক্ত মুখে নিজের সঙ্গে বিড়বিড় করে উঠল, জীবনে কোনোদিনও কিচেনে পা রাখিনি। একটু ঠেমে ঠোঁট বাঁকিয়ে হালকা হেসে বলল, সিআইডি অফিসার হয়ে এখন একজন ক্রিমিনালের জন্য আমাকে খাবার গরম করতে হচ্ছে। পৃথিবীর অষ্টম আশ্চর্য বলতে ভুল হবে, এটা পৃথিবীর নবম আশ্চর্যের মধ্যে একটা। মাইক্রোওভেনের ভেতরে খাবার ঘুরতে থাকলো। লিওন মাথা নেড়ে অসহায় ভঙ্গিতে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আর কি কি করতে হবে ইন ফিউচারে কে জানে। কয়েক মুহূর্ত পর বিশব্দ হতেই সে গরম খাবারগুলো বের করে সাবধানে প্লেটে সাজিয়ে নিল। পানি ভরা গ্লাস, চামচ সহ সব কিছু পরিপাটি করে একটি ট্রেতে গুছিয়ে রাখলো। ট্রেটা হাতে তুলে আবার নিঃশব্দে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে নিজের রুমের সামনে এসে দরজা খুলে ভেতরে ঢুকলো। ডিভারে আচ্ছা হয়ে থাকা হিয়া খাবারের গন্ধ পেয়ে এই মুহূর্তে সোজা হয়ে বসলো। চোখ দুটো চিকচিক করে উঠল। মুখে ফুটে উঠল চাপা উচ্ছ্বাস। তার সমস্ত মনোযোগ গিয়ে আটকালো লিওনের হাতে ধরা ট্রের দিকে। লিওন ধীর পায়ে এগিয়ে এসে ডিভানের সামনে রাখা ছোট্ট টেবিলের ওপর ট্রেটা নামিয়ে রাখলো। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে দুই হাত কোমরে রেখে ক্লান্ত গলায় বলল, নাও এবার খেয়ে আমাকে উদ্ধার করো তাড়াতাড়ি।
হিয়া ট্রেটা নিজের দিকে একটু টেনে নিল, তারপরে একটি প্লেটে হাতে তুলে নিয়ে আরাম করে ডিভানে হেলান দিল। 2 পা তুলে সামনে সেন্টার টেবিলের উপর রাখলো। এভাবেই বসতে তার স্বস্তি লাগে। প্লেট থেকে 1 চামচ খাবার তুলে মুখে দিতেই লিওনের চোখ বড় বড় হয়ে গেল। এক পা এগিয়ে কপাল কুঁচকে বলল, হে ইউ, পা নামো বিয়াদব। খাবারের সময় কেউ এভাবে খায়? টেবিলে কেন পা রেখেছ? সুন্দর করে বসো। হিয়া ধীরে সুস্থে খাবার চিবিয়ে গিলে নিল, তারপর মাথা তুলে লিওনের দিকে তাকায়। ঠোঁটের কোণে ছোট্ট হাসি। কেন? আমি তো পার্সোনাল টাইমে এভাবেই খাই। এটাই আমি। তোমার সামনে ভনিতা করার কি আছে? আমি এভাবেই কমফোর্টেবল। লিওন দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বিরক্তিতে চোয়াল শক্ত হয়ে আছে। আঙুল তুলে বলল, আমার সামনে এসব ম্যানারলেস কাহিনী চলবে না। সুন্দর করে পা নামিয়ে বসো। টেবিলে খাবার রেখে তারপর খাও। হিয়া এক ভুঁ উঁচু করলো, চোখে দুষ্টু ঝিলিক। চামচটা আঙ্গুলের ফাঁকে ঘুরিয়ে একবার নিজের পায়ের দিকে আরেকবার লিওনের মুখের দিকে তাকায়। অবশেষে লিওনের কথা রাখতে সে সোজা হয়ে বসলো আর খাবার টেবিলে রাখলো। হিয়া ধীরে সুস্থে খেতে শুরু করলো। প্রথম লোকমাটা মুখে দিতেই তার চোখ দুটো এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। গরম ভাতের সঙ্গে মশলার ঘ্রাণ, ঘরোয়া রান্নার সেই পরিচিত স্বাদ, সব কিছু বুকের ভেতর কোথাও গিয়ে নরম একটা অনুভূতি ছুঁয়ে দিল। চামচটা নামিয়ে হালকা নিঃশ্বাস ফেলে বলল, উফ, কতদিন পর বাড়ির খাবার খাচ্ছি। কথাটা বলার সময় তার কণ্ঠে আগে সেই দুষ্টুমি ছিল না, ছিল একরাশ প্রশান্তি। আরেক চামচ খাবার তুলে মুখে দিয়ে জিজ্ঞাসা করলো, এগুলো কে রান্না করেছে? লিওন দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। শান্ত গলায় উত্তর দিল, আমার মা। হিয়ার হাত থেমে গেল। বিস্ময়ের চোখ বড় করে লিওনের দিকে তাকিয়ে হাসলো। আন্টি রান্না করেছেন? তাই তো বলি, এত ইয়াম্মি কিভাবে? 7 বছর পর কেন এক মায়ের হাতের রান্না খাচ্ছি। শেষ কথাটা বলেই কয়েক সেকেন্ড চুপ করে রইল সে। তারপর নিজের অস্তিত্বটা হালকা করে ঠোঁটে আবার হাসি টেনে আনলো। সবসময় কিনে আনা খাবারই খাই, তবে এই খাবার যদি ঝাল একটু বেশি, তবে হ্যাঁ, বলতে হবে এত ডিলিশিয়াস। বলতে বলতে সে আর থামলো না। একটা পর একটা পদ চেখে দেখলো। প্লেটের ভাত, তরকারি, সবজি সব কিছুই আর অবশিষ্ট রইল না। লিওনের মা বাঙালি, তাই সে বাড়িতে বাঙালিয়ানা পদে রান্নাবান্নাই করে বেশিরভাগ সময়। এদিকে হিয়া যে মেয়েটা প্রতিদিন হিসেব করে খায়, ডায়েটের বাইরে 1 চামচ খাবারও বাড়ায় না, সে মেয়েটা আজ কোনো নিয়ম না মেনে সব কিছু খেলো। অবশেষে গ্লাস ভর্তি পানি এক নিঃশ্বাসে শেষ করে তৃপ্তির হাসি ফুটিয়ে লিওনের দিকে তাকায়। এত ভালো খাবারের জন্য থ্যাঙ্কস। হিয়া পানির গ্লাসটা টেবিলে রাখতেই হঠাৎ রাতের নিস্তব্ধতা ভেঙে দরজায় নক করার শব্দ এলো। লিওনের মুখের রং মুহূর্তে পাল্টে গেল। সে দ্রুত দরজার দিকে তাকিয়ে নিচু গলায় বলল, শিট। বাইরে থেকে পরিচিত নারী কণ্ঠ ভেসে গেল, লিওন, দরজাটা খোল। অ্যামেলিয়া। 1 সেকেন্ডও দেরি করলো না লিওন। দ্রুত হিয়ার দিকে ফিরে ফিসফিস করে বলল, লুকাও এখনই। হিয়া চারপাশে একবার চোখ বুলিয়ে সোজা বারান্দার দিকে পা বাড়ালো। ঠিক তখনই লিওন তার কবজি চেপে ধরে থামিয়ে দিল। বারান্দায় না, ভুলেও না। হিয়া ভ্রু কুঁচকে তাকায়। তাহলে এদিকে আসো। আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে লিওন তাকে প্রায় টেনে নিয়ে বিশাল কাঠের আলমারির সামনে নিয়ে যায়। দরজা খুলে ভেতরে একটু জায়গা করে দিল। এখানে ঢোকো। আমি আলমারির ভেতরে? পরে তর্ক করো, এখন ঢোকো। কথা শেষ হওয়ার আগেই লিওন হিয়াকে আলতো জোরে ভেতরে ঢুকিয়ে দিল। হিয়া কিছু বলার আগে আলমারির দরজাটা আস্তে করে বন্ধ হয়ে গেল। চারিদিকে অন্ধকার। আলমারির বদ্ধ জায়গায় কয়েক মুহূর্তই হিয়ার অস্বস্তি লাগলো। শ্বাসটা একটু ভারী হয়ে এলো, কিন্তু ধীরে ধীরে সে অনুভূতি জায়গা দখল করলো অন্য কিছু। আলমারির প্রতিটি তাক জুড়ে লিওনের জামা কাপড় সুন্দর করে গুছিয়ে রাখা। ধোয়া কাপড়ের পরিষ্কার গন্ধের সঙ্গে মিশে আছে তার পরিচিত পারফিউমের সুবাস। গন্ধটা এতটাই স্পষ্ট যে মনে হচ্ছে লিওন কিছু দূরেই দাঁড়িয়ে রয়েছে। অজান্তেই হিয়া পাশ থেকে একটি সাদা শার্ট তুলে নিল। নরম কাপড়টা আঙুলের ফাঁকে চেপে ধরে ধীরে নাকের কাছে আনলো। পরিচিত সেই ঘ্রাণ বুক ভরে টেনে নিয়ে চোখ দুটো এক মুহূর্তের জন্য বন্ধ করলো। ঠিক তখনই বাইরে দরজা লক খোলার শব্দ ভেসে এলো। লিওন দরজা খুলে দাঁড়াতেই অ্যামেলিয়া কোনো আনুষ্ঠানিকতার অপেক্ষা না করে সোজা ঘরের ভেতরে ঢুকে পড়ল। দরজাটা ভেতর থেকে বন্ধ হতেই অ্যামেলিয়া উৎকণ্ঠিত মুখে লিওনের দিকে তাকায়। রাত অনেক হয়েছে, তবু তার চোখে ঘুমের কোনো চিহ্ন নেই। কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। আপু,
কি হয়েছে? এত রাতে তুমি আমার রুমে? অ্যামেলিয়া ঠোঁট ভিজিয়ে বলল, লিওন, রুদ্রনীল এখনো বাড়ি ফেরেনি। ওকে ফোনও পাচ্ছি না। তুই একটু দেখ না ভাই। রুদ্রনীল নামটা কানে পৌঁছাতেই আলমারির ভেতরে দাঁড়িয়ে থাকা হিয়ার শরীর শক্ত হয়ে গেল। আঙুলের ফাঁক থেকে শার্টটা প্রায় পিছলে যাচ্ছিল। বুকের ভেতর ধুকপুকানি আচমকা বেড়ে গেল। এই একটি নাম তার অতীতের বহু অন্ধকার একটা স্মৃতি, ঘৃণা আর অস্তিত্বতাকে একসঙ্গে জাগিয়ে তোলে। সে নিঃশ্বাস আটকে কান খাড়া করে রইল। লিওন শান্ত থাকার চেষ্টা করলো। রুদ্র ব্রো হয়তো কোনো মিটিংয়ে আছে। হিয়া চোখ বন্ধ করলো। কয়েক সেকেন্ড চুপচাপ ভাবলো। রুদ্রনীল, তাহলে এটা হয়তো লিওনের বোনের জামাই। পৃথিবীতে একই নামের মানুষ অনেক থাকে। অকারণে আতঙ্কের কোনো মানেই হয় না। নিজেকে এই বলে শান্ত করার চেষ্টা করলো সে। এদিকে আমেরিকার উদ্বিগ্ন একটু কমলো না। সেদিনও বাড়ি ফেরেনি, বলল তোকে খোঁজার জন্য নাকি দৌড়াদৌড়ি করছে। আজকে তাহলে কোথায় গেল? আর তাছাড়া আমি ওকে বললাম চলো বাংলাদেশে ফিরে যাই, কিন্তু ও বলছে না, আরও কিছুদিন থাকবে। লিওন হালকা নিঃশ্বাস ফেলল। সমস্যা কি তাতে? থাক কিছুদিন। কত মাস পর এসেছো, এখনই চলে যাবে নাকি? আর লন্ডনে এত চিন্তা কিসের? সিআইডি অফিসারের বোন জামাইয়ের গায়ে কে হাত দেবে বলো তো? কার এত সাহস? আলমারির ভেতরে দাঁড়িয়ে থাকা হিয়া ঠোঁট বাঁকিয়ে ফিসফিস করলো, উফ, এই ম্যাগনেসিয়ামটা যাচ্ছে না কেন? কথাটা মুখ ফুসকে বেরোতেই নিজের জিভ দিয়ে নিজেই দাঁত কামড়ে ধরল। ছি ছি হিয়া, এটা তোর হবু ননাস, তাকে এভাবে গালি দেওয়া মোটেই ঠিক হয়নি। কিন্তু এই মেয়েটা যাবে কখন? নিজের কথাতে মুখ কুচকে বিরক্ত সামলানোর চেষ্টা করলো হিয়া। বাইরে লিওন একের পর এক রুদ্রনীলের নাম্বারে কল দিচ্ছে, প্রতিবারে একই ফল। ফোনটা নামিয়ে অ্যামিলিয়ার দিকে তাকিয়ে নরম গলায় বলল, তুমি ঘরে যাও আপু, আমি দেখছি। অ্যামেলিয়া অসহায় দৃষ্টিতে একবার ভাইয়ের মুখের দিকে তাকায়, তারপর ধীরে মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে গেল। দরজাটা আবার বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে পুরো ঘর নিস্তব্ধতায় ডুবে গেল। অ্যামেলিয়ার পায়ের শব্দ করিডোরের শেষ প্রান্তে মিলিয়ে যেতেই লিওন স্বস্তি নিঃশ্বাস ফেলল। কয়েক সেকেন্ড দরজার পাশে স্থির দাঁড়িয়ে থেকে নিশ্চিত হলো আশপাশের কেউ নেই। তারপর আস্তে করে দরজাটা লক করে খুলে দাঁড়ালো। তার দৃষ্টি সোজা গিয়ে থামলো আলমারির দিকে। বেরিয়ে আসো। কথাটা বলেই সে নিজেই আলমারির হাতলে হাত রাখলো খোলার উদ্দেশ্যে। ঠিক সেই মুহূর্তে ভেতরে দাঁড়িয়ে থাকা হিয়াও বুঝে গেল বিপদ আপাতত কেটে গেছে। আর এক সেকেন্ড ওই অন্ধকারের জায়গায় থাকতে ইচ্ছে করলো তার। সেও ভেতর থেকে দরজাটা খুলে দিল। ফলাফল যা হওয়ার তাই হলো। দুজনে টানে আলমারির দরজাটা একসঙ্গে খুলে গেল। হিয়ার সামনের দিকে ভারসাম্য হারিয়ে প্রায় আছড়ে পড়ল। লিওনের প্রতিক্রিয়া ছিল বিদ্যুতের মতো দ্রুত। সে এক ঝটকায় 2 হাত বাড়িয়ে হিয়াকে সামনে নিল। পরের মুহূর্তেই দুজনের মাঝখানে দূরত্ব সম্পূর্ণ হারিয়ে গেল। হিয়ার কপালে এসে ঠেকল লিওনের কাঁধে। 2 হাত অজান্তে শক্ত করে চেপে ধরল তার শার্টের কাপড়। আর লিওনের একটি হাত হিয়ার পিঠে, অন্য হাত কোমরের পাশে তাকে পড়ে যাওয়া থেকে আগলে রেখেছে। কয়েকটি দীর্ঘ মুহূর্ত কেউই নড়ল না, শুধু দুজনের দ্রুত ওঠানামা করা শ্বাস একই নীরবতায় মিশে রইল। হিয়া ধীরে ধীরে মুখ খুলে তাকায়। এত কাছ থেকে লিওনের মুখ সে খুব কমই দেখতে পায়, ভাগ্যের জোরে। এদিকে লিওনের চোখে বিরক্তির ছাপ থাকলেও স্বস্তিটাও স্পষ্ট। হিয়াকে সে পড়তে দেয়নি। লিওন ধীরে ধীরে হিয়ার কোমর থেকে হাত সরিয়ে এক পা পিছিয়ে গেল। নিজের শার্টটা ঠিক করতে করতে বিরক্তি মুখে তার দিকে তাকায়। খালি আমাকে টাচ করার বাহানা খুঁজে বেড়াও তুমি। হিয়া ভ্রু উঁচু করলো, তারপর 2 হাত বুকের কাছে গুটিয়ে ঠোঁটের কোণে দুষ্ট এক হাসি টেনে বলল, অ্যাক্সিডেন্টলি তোমার উপর পড়েছি। একটু থেমে মাথাটা সামান্য কাত করলো, চোখ দুটো সরাসরি লিওনের চোখে স্থির। তবে হ্যাঁ, এমন অ্যাক্সিডেন্ট যদি তোমার গায়ের ওপর হয়, ঠোঁটের ওপর পড়া যায়, তাহলে আমি বারংবার এমন দুর্ঘটনায় পড়তে রাজি আছি। কথাটা শেষ করেই সে নির্লিপ্ত ভঙ্গিতে কাঁধ ঝাঁকায়। পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক কথাটাই বলেছে এমন ভাব করলো। লিওন কয়েক সেকেন্ড নিশ্চুপ দাঁড়িয়ে রইল। তার চোয়াল শক্ত হয়ে উঠেছে, অথচ চোখের গভীরে এক ঝলক অপ্রস্তুত ভাব স্পষ্ট। এই মেয়েটা কিভাবে প্রতিবার এত স্বাভাবিক মুখে এমন সব কথা বলে ফেলে? তার কোনো উত্তর আজও খুঁজে পায়নি সে। শেষ পর্যন্ত গলা খাঁকড়ে দিয়ে দৃষ্টি অন্যদিকে সরিয়ে বলল, তোমার মুখে কোনো ব্রেক নেই? হিয়া হেসে ফেলল। তোমার সামনে তো একদমই কাজ করে না। লিওন বিরক্তির ভান করে মাথা নাড়ল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে কপালে হাত ঠেকায়। হে আল্লাহ, এই মেয়েটাকে সামলানোর জন্য আলাদা ট্রেনিং নেওয়া উচিত ছিল।
হিয়ার হাসি আরও গাঢ় হলো। লিওনের মুখে বিরক্তি যত বাড়ে, তাকে খোঁচা দেওয়ার আনন্দ তত বেড়ে যায়। সময়টা পেরিয়ে গেছে অনেক। সোফার এক কোণে গুটিসুটি মেরে বসেছিল হিয়া। ঘর জুড়ে নীরবতা। দূরে দেওয়াল ঘড়ির টিকটিক শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। অন্যদিকে লিওন বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে ল্যাপটপে কাজ করে যাচ্ছে। আঙুলের ছোঁয়া দ্রুত কিবোর্ডের বোতামগুলো চাপা পড়ছে। মাঝে মধ্যে ভ্রু কুঁচকে কোনো রিপোর্ট পড়ছে, আবার কিছু টাইপ করছে। রাত যত গভীর হচ্ছে, চোখের ক্লান্তি তত স্পষ্ট হয়ে উঠছে। একসময় কাজ করতে করতে তার মাথাটা ধীরে ধীরে একপাশে হেলে গেল। একসময় কাজ করতে করতে তার মাথাটা আপনা আপনি একপাশে হেলে পড়ল। খোলা ল্যাপটপের দিকে তাকিয়ে দেখল হিয়া। বুঝল লোকটি ঘুমিয়ে গেছে। জানলার কাজ ভেদ করে ভোরের স্নান আরও ধীরে ধীরে ঘরে ঢুকছে। তার আবার চলে যাওয়ার সময় হয়েছে, কিন্তু বারান্দা দিয়ে বের হওয়া যাবে না এখন আর। আবার লিওনের মুখেও ঘুম ভাঙতে ইচ্ছে করছে না তার। কিছুক্ষণ ইতস্ত করে শেষ পর্যন্ত ধীরে ধীরে বিছানার কাছে এগিয়ে এলো সে। ঘুমন্ত লিওনকে দেখলে হিয়ার ভেতরটা নরম হয়ে যায়। জেগে থাকলে এই মানুষটা তার সামনে স্পর্শ আপত্তি জানায়, বিরক্ত হয়, চোখ রাঙায়, কিন্তু ঘুমের মধ্যে সেই কঠিন মুখটাও একটা শান্তি নেমে আসে। জেগে থাকলে যে মানুষটা তাকে সামান্য স্পর্শ করতে দেয় না, চুমু তো দূরের কথা, কাছেও ঘেঁষতে দেয় না, সেটাই ঘুমন্ত লিওনের কাছে এসে পুরোপুরি বদলে যায়। অবচেত লিওন তার সব কঠোরতা ভুলে হিয়ার দেওয়া সেই মিষ্টি চুমুগুলো অত্যন্ত সাদরে, কোনো বাধা ছাড়াই সম্পূর্ণ নিজের করে নীরবে গ্রহণ করে নেয়। আর সেই সুবর্ণ সুযোগ হাতছাড়া করে না হিয়া। একটু নিচু হয়ে এলো, মুখের কোণে ছোট্ট এক চিনতে হাসি। ঠিক তখনই লিওনের চোখ হঠাৎ খুলে গেল। দুজনের মুখের দূরত্ব ছিল মাত্র কয়েক ইঞ্চি। চমকে উঠে লিওন দ্রুত সোজা হয়ে বসে বলল, কি করতে যাচ্ছিলে? ধরা পড়েও হিয়ার মুখে লেশমাত্র অস্তিত্ব নেই। সে নির্বিকার গলায় বলল, রিল্যাক্স, শুধু একটু আলতো করে চুমু খেতে চাইছিলাম। লিওনের কপাল কুঁচকে গেল। লিসেন, যখন তখন এভাবে তুমি আমাকে চুমু খেতে পারো না। হিয়ার ঠোঁট বাঁকিয়ে হালকা হাসলো। বুঝেছি। তারপর জানলার দিকে তাকিয়ে বলল, ভোর হয়ে গেছে, আমাকে ফিরতে হবে। কথাটা বলেই লিওনের ঘুম একেবারে কেটে গেল। সে দ্রুত বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, শার্টটা ঠিকমতো গায়ে চড়িয়ে নিল। রাতেই টাওয়ারের বদলে প্যান্ট পরে নিয়েছিল, তাই তৈরি হয়ে আর সময় লাগলো না। নিচু গলায় বলল, চলো, তোমাকে বের করতে হবে। দুজন নিঃশব্দে কক্ষ থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো। বাড়ির সবাই তখনও ঘুমে। প্রধান ফটকের কাছে পৌঁছে লিওন হিয়াকে দেওয়ালের আড়ালে দাঁড়াতে ইশারা করলো, এইখানেই থাকো। হিয়া মাথা নাড়ল শুধু। লিওন কয়েক কদম এগিয়ে গাড়তে লাগলো। স্বাভাবিক ভঙ্গিতে আলাদা কিছু নির্দেশ দিতে লাগলো, যেন অন্য কোনো কাজের কথাই বলছে। কথা বলার ফাঁকে খুব সূক্ষ্মভাবে হাত নাড়ায়। ইশারা বুঝতে হিয়া এক মুহূর্ত দেরি হলো না। সে নিঃশব্দে গেট পেরিয়ে রাস্তায় চলে এলো। খানিকটা ঘুরে গিয়ে দাঁড়ালো। ইভান আশেপাশেই ছিল রাত থেকে, যে কোনো মুহূর্তে বাইক নিয়ে পৌঁছে যাবে। ঠিক সেই সময় একটি কালো গাড়ি ধীরে ধীরে লিওনের বাড়ির ভেতরে ঢুকলো। গাড়ির আধ খোলা। ভেতরে বসা মানুষের মুখ পুরোপুরি দেখা গেল না, শুধু আবছা এক ঝলক। সে একই ঝলকে হিয়ার বুকের ভেতর কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তার চোখ বড় হয়ে গেল, মুখের রক্ত মুহূর্তে ফ্যাকাশ হয়ে গেল। মনে হলো এই গাড়ির মানুষটাকে সে চেনে, কিন্তু সে কিভাবে হবে? ভাবনাটা সম্পূর্ণ হওয়ার আগেই বুকের ভেতর অকারণে এক আতঙ্ক ছড়িয়ে পড়ল। বহুদিনের চাপে পড়া থাকা কোনো অশুভ স্মৃতি মনে হলো। হঠাৎ তার সামনে দিয়ে হেঁটে গেল। সে স্থির হয়ে তাকিয়ে রইল গাড়িটার দিকে। ঠিক তখনই পেছন থেকে মোটর বাইকের পরিচিত শব্দ ভেসে এলো। ইভানা এসে তার পাশে ব্রেক কষল। রাতভর সে আশেপাশে নজর রেখেছিল। হিয়াকে দেখে হেলমেটটা সামান্য খুলে উদ্বিগ্ন গলায় বলল, চলুন মিস্ট্রেস, এখান থেকে এখনই বের হতে হবে। হিয়া নিরাপদে বের করে দিয়ে লিওন ধীর পায়ে বাড়ির ভেতরে ফেলল। বুকের ভেতর জমে থাকা চাপা টানটা তখনও পুরোপুরি কাটেনি। আর একটু হলেই আজ বড় ধরনের বিপত্তি ঘটে যেত। প্রধান দরজা পেরিয়ে ড্রয়িং রুমে ঢুকতেই সে দেখল রুদ্রনীল সবেমাত্র সোফায় বসেছে। ভ্রমণের ক্লান্তি স্পষ্ট হলেও মুখে সেই চেনা শান্তির হাসি। পাশের ট্রাভেল ব্যাগটা রাখা। লিওন এগিয়ে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। রুদ্র ব্রো, কোথায় ছিলেন আপনি? আপু সারা রাত টেনশনে ছিল। এভাবে রাতে বাইরে থাকতে হয় না। লিওন দ্রুত হেসে কাঁধে আলতো চাপ দিল। সরি লিওনার্দো, হঠাৎ একটু নতুন প্রজেক্ট পেয়ে গিয়েছিলাম। পুরো রাত সেটার কাজে ব্যস্ত ছিলাম। ফোনটা সাইলেন্ট ছিল, তাই কারো কল দেখতে পাইনি। একটু থেমে সিঁড়ির দিকে তাকিয়ে শান্ত গলায় বলল,
আমি এমিলিকে সব বুঝিয়ে বলবো, চিন্তা করো না। তার ঠোঁটে আশ্বাসের কোমল হাসি ফুটে উঠল। তোমার বোনকে আমি কখনোই কষ্ট দেব না। লিওনের মুখে টানটা একটু নরম হলো। সে মাথা নেড়ে বলল, জানি ব্রো, কিন্তু আপু আপনাকে নিয়ে খুব চিন্তা করে, তাই একটু রাগ হয়েছে। রুডুনীল হালকা হেসে ব্যাগটা তুলে নিল। রাগ করার অধিকার ওর আছে। এবার আগে ওকে গিয়ে শান্ত করি। কথা শেষ করে সিঁড়ি দিয়ে গিয়ে গেল। লিওন কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে নিজের কক্ষের দিকে হাঁটতে লাগলো। তার মাথায় তখনও ঘুরছে ভোরের সে কয়েকটি মিনিট, আর সেই একরক্ষা মেয়েটার মুখ, যে বিদায় নেওয়ার আগে মুহূর্তে তাকে চুবু খাওয়ার পরিকল্পনা করছিল। নিজের কক্ষে ফিরে দরজাটা ভেতর থেকে লক করে দিল লিওন। ঘরটা আগের মতোই আছে, বিছানা, ডিভাইন টেবিল, খোলা ল্যাপটপ, সব কিছু ঠিক এক জায়গায়। তবে মনে হচ্ছে কিছু একটা বদলে গেছে। সে ধীরে ধীরে বিছানায় গিয়ে বসলো। ল্যাপটপ স্ক্রিনে তখনও জ্বলছে কাজের ফাইল খোলা, কিন্তু সেই দিকে তার মন বসলো না। ক্লান্ত শরীর বিছানায় হেলান দিলেও চোখ এক ফোঁটা ঘুম নেই। রাতের প্রতিটি মুহূর্ত আবার ভেসে উঠল। ইহার অবিরাম বক বক, বিনা অনুমতিতে পা তুলে বসে খাবার খাওয়া, জেদ করে খাবার আদায় করা, আলমারির ভিতরে লুকিয়ে থাকা, আর তার চেয়ে বড় কথা, বিছানায় ঠিক যেভাবে সে নিজের পুরো শরীরের ওজন লিওনের উপর ছেড়ে দিয়েছিল। মনে পড়ছে সেই তীব্র মুহূর্তগুলো। হিয়া তার ওপর পুরোপুরি চেপে শুয়ে লিওনের মাথায় দুই পাশে হাত রেখে নিজের আঙ্গুলের ভাঁজে তার আঙ্গুলগুলো শক্ত করে গুঁজে দিয়েছিল। গালের খাঁজে সেই দীর্ঘ উষ্ণ চুমু, আলতো কামড়ের আবেশ, আর নিখুঁত শারীরিক খেলার সিরিয়াস করার চেষ্টা, সবকিছু এখনও তার ত্বকে স্পষ্ট জ্বলজ্বল করছে। লিওন বিরক্তি করে চোখ বন্ধ করলো। ইম্পসিবল গার্ল, বিড়বিড় করে কথাটা বলেই কপালে হাত বুলিয়ে নিল। ঘরের চারপাশটা আবার চোখ বুলিয়ে দেখল সে। কেন জানি সবকিছু আজ অস্বাভাবিক রকমের নিস্তব্ধ লাগছে। কয়েক ঘন্টা আগেও এই ঘরে এক না কারো কথার শব্দ চলছিল, আর এখন চারিদিকে নিস্তব্ধতা শুধু। তার বুকের ভেতর অকারণে এক শূন্যতা এসে ভর করলো। ভাবনাটা মাথায় আসতেই লিওন বিরক্ত হয়ে সোজা হয়ে বসলো। ফর দ্য হেল লিওনার্দো, নিজেকেই ধমক দিল সে। মাত্র কয়েক ঘন্টা, তাই সেই কয়েক ঘন্টা মেয়েটা তাকে শান্তিতে এক মিনিট থাকতে দেয়নি। উল্টো বিরক্ত করেছে, জ্বালিয়েছে, মাথা খারাপ করে দিয়েছে। আর কয়েকদিনের মধ্যেই তাকে অ্যারেস্ট করা হবে। একজন কুখ্যাত অপরাধীকে নিয়ে তার মাথায় এসব উদ্ভট চিন্তা কেন আসছে? চল শক্ত হয়ে গেল লিওনের। না, এটা স্বাভাবিক কিছু নয়। ওর মানসিক অবস্থার কোনো সমস্যা হচ্ছে। এই দ্রুত মেয়েটা ইচ্ছে করে সারাক্ষণ স্পর্শ আর অনুভূতি আচরণ দিয়ে তার মনোযোগ নষ্ট করছে। এটাই ছিল ওর কৌশল, মানুষকে ম্যানিপুলেট করা। কিন্তু লিওনের সমস্যাটা কেবল মস্তিষ্ক ছিল না, তার নিজের শরীরটাও মনে হচ্ছে তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে। হিয়ার সে উন্মাদ মাদকতার স্পর্শের স্মৃতি লিওনের পেশিতে এমন এক গভীর ঘোরে আচ্ছন্ন করে রেখেছিল, যা সে কিছুতেই মন থেকে ঝেড়ে ফেলতে পারছিল না। হিয়াকে নিয়ে মনের ভেতর তৈরি হওয়া সেই তীব্র আর উত্তাপ অনুভূতিগুলো বরাবরই তার পুরুষতত্ত্বকে নাড়া দিচ্ছিল। এক ধরনের শিহরণ জাগানো শারীরিক চাহিদা আর সত্তাকে গ্রাস করতে চাইছিল। অথচ একজন কঠোর পেশাদার সিআইডি অফিসার হিসেবে সে কিছুতেই স্বীকার করতে চাইছিল না যে ওই খ্যাপাটে মেয়েটার প্রতি তার শরীর আর মন হরণে আকর্ষণী ভেতর থেকে ভেঙে পড়েছে। নিজের ভেতরে এই অবচেতন দুর্বলতাকে সে জোর করে চেপে রাখতে চাইল। লিওন গভীর শ্বাস নিয়ে মাথা ঝাঁকালো। তুমি একজন সিআইডি অফিসার, আর সে একজন ক্রিমিনাল, এর বাইরে আর কিচ্ছু নয়। কয়েকটা কথা মনে মনে আওড়ালো সে, কিন্তু সে কথাগুলো আজ নিজের কাছে খুব একটা বিশ্বাসযোগ্য মনে হলো না। ভোরের আলো মিলিয়ে যেতে না যেতেই আবার সন্ধ্যা নেমে এলো। শহরের আকাশ ধূসর অন্ধকারে ঢেকে গেল। একে একে জ্বলে উঠল রাস্তার লাইট। বাইরে সবকিছু স্বাভাবিক মনে হলো। আড়ালে শুরু হয়ে গেছে একটি খেলার প্রস্তুতি। হিয়া টাওয়ার হাউসের কন্ট্রোল রুমে বসে ল্যাপটপ স্ক্রিনে চোখ রেখেছে। তার সামনে ছড়িয়ে আছে কয়েকটি মনিটর, ডিজিটাল ম্যাপ আর লাইভ ট্র্যাকিং সিস্টেম। সেদিন ওই মিটার মাধ্যমে ওর গাড়িতে লাগিয়ে দেওয়া সেই ছোট্ট ক্ষুদ্র ট্র্যাকারটি এখন নিখুঁতভাবে কাজ করে যাচ্ছে গেস্টের গাড়িতে। ট্র্যাকারের সঙ্গে সংযুক্ত মাইক্রো ভিডিও ডিভাইস থেকে বিশ্বাসের প্রতিটি শব্দ মনোযোগ দিয়ে শুনছিল হিয়া। কয়েক মিনিটের মধ্যে তার ঠোঁটের কোণে ধীরে ধীরে একটি তৃপ্তির হাসি ফুটে উঠল। অবশেষে সে নিচু স্বরে বিড়বিড় করল, আসাদ খান তার নারী পাচার চক্রের জন্য কোনো রুট ব্যবহার করছে। কোথা থেকে মেয়েদের সরিয়ে নেওয়া হচ্ছে, কোন কোন গাড়ি ব্যবহার হবে, কোথায় গাড়ি বদলানো হবে, একটার পর একটা তথ্য পরিষ্কার হতে লাগলো। এই রুটের সঙ্গে যুক্ত আছে
সেই গেস্ট নিজেও। একটি গুরুত্বপূর্ণ চালান আজ রাতেই সীমান্তের উদ্দেশ্যে রওনা দেবে। হিয়া সঙ্গে সঙ্গে ল্যাপটপের স্ক্রিন ঘুরিয়ে দানিয়েলের দিকে তাকালো। দানিয়েল ইতিমধ্যে টেবিলের উপর ইংল্যান্ডের ডিজিটাল ম্যাপ খুলে রেখেছিল। পাশে বসে আছে ইভানা, মার্ক, জ্যাক আর সংগঠনের আরও কয়েকটি সদস্য। রুমের পরিবেশ মুহূর্তে গম্ভীর হয়ে উঠল। দানিয়েল ম্যাপের নির্দিষ্ট কয়েকটি জায়গা লেজার পয়েন্ট ছুঁয়ে শান্ত গলায় বলতে শুরু করলো। এটাই ওদের প্রথম রুট, এখান থেকে কনভয় বের হবে। লাল বিন্দুটা একটু সরিয়ে এসে আবার বলল, এই জায়গায় প্রথম গাড়ি বদলাবে, তারপর এই রাস্তা ধরে ডকইয়ার্ডে পৌঁছাবে। আর একটি পয়েন্ট থেমে তার কণ্ঠ আরও দৃঢ় হয়ে উঠল। আমার প্রথম টিম এখানে রাস্তা ব্লক করবে, সেই টিম লিডার হবে মার্ক অ্যান্ড জ্যাক। আর দ্বিতীয় টিম পেছনের সব বিকল্প পথ বন্ধ করবে, সেখানে লিডার হবে ইভানা। তৃতীয় টিম সরাসরি কন্টেনারের এয়ার্ডে ঢুকে মেয়েদের নিরাপত্তায় বের করে আনবে। আর তৃতীয় টিমের লিডার হিসেবে থাকবে ভাইপার নিচে। ঘরের সবাই মনোযোগ দিয়ে প্রতিটি নির্দেশ শুনছে। দানিয়েল একে একে পুরো অপারেশনের ধাপগুলো ব্যাখ্যা করতে লাগলো। কে কোথায় থাকবে, কখন আক্রমণ শুরু হবে, কখন সংকেতের পরবর্তী টিম এসে। হিয়া একটি কথা বলল না, শুধুমাত্র দুই হাত বুকের কাছে ভাঁজ করে ম্যাপটির দিকে তাকিয়ে রইল। তার চোখ তখন এক ধরনের ঠান্ডা দৃঢ়তা। আজকের রাত শুধু কয়েকটা নিরীহ মেয়েকে উদ্ধার করার রাত নয়, আজকের রাত আসাদ খানের সাম্রাজ্যের প্রথম বড় আঘাত হানার রাত। এক রাতেই তার কোটি কোটি টাকার চালান ধ্বংস হয়ে যাবে। শুধু তাই নয়, অপারেশন সফল হলে তার নারীপাত্র চক্রের গোপন তথ্য পৌঁছে যাবে সংবাদ মাধ্যমের হাতে। আগামী সকালের প্রতিটি সংবাদ মাধ্যমে একটাই নাম ঘুরে ফিরে বেড়াবে, আসাদ খান। ধীরে 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 চেয়ার থেকে উঠে দাঁড়ায়, তার চোখে তখন কঠিন দীপ্তি। আজকে রাতের পর আসাদ খান বুঝবে, একজন শিকার যখন শিকারী হয়ে ফিরে আসে তখন হিসাবটা কতটা ভয়ঙ্কর হতে পারে। একই সময়ে লন্ডনের সিআইডি হেডকোয়ার্টারে কনফারেন্স রুমে জরুরি বৈঠক চলছে। দীর্ঘ টেবিলের চারপাশে বসে আছেন একাধিক সিনিয়র অফিসার। দেওয়ালের বিশাল ডিজিটাল স্ক্রিনে ভেসে আছে বিভিন্ন অপরাধ চক্রের তথ্য, লোকেশন ম্যাপ, সন্দেহভাজন ছবি আর অপারেশনাল রিপোর্ট। কক্ষের পরিবেশ গম্ভীর। প্রত্যেকের চোখ স্থির হয়ে আছে লিওনের দিকে। লিওন ধীরে ধীরে উঠে দাঁড়ায়। হাতে থাকা রিমোটের একটি বোতাম চাপতেই স্ক্রিনে ভেসে উঠল ভাইপার, আরমান খান এবং দানিয়েলের ফাইল। তার কণ্ঠ শান্ত কিন্তু আত্মবিশ্বাসে ভরপুর। আরমান খান আর ভাইপারের সংযোগ খুব কাছাকাছি। আমি নিশ্চিত ওরা বড় কিছু পরিকল্পনা করছে। সে স্ক্রিনের দিকে তাকিয়ে একবার, তারপর সহকারের দিকে ফিরে তাকায়, বলল, আমাদের শুধু ওদের পরবর্তী একটা চাল জানতে হবে, মাত্র একটা। লিওন টেবিলের ওপর দুই হাত রেখে দৃঢ় গলায় যোগ করল, ওদের পরবর্তী মুভ সম্পর্কে নিশ্চিত তথ্য পেলেই আমি আরমান আর ভাইপারের দুজনকেই গ্রেপ্তার করতে পারবো। কয়েক সেকেন্ড থেমে স্ক্রিনে হিয়ার ছবির দিকে তাকালো সে। চেয়ার চোয়াল শক্ত হয়ে উঠল। আর হিয়া ওরফে ভাইপার গ্রেপ্তার হলে দানিয়ালকে ধরতে আমাদের আর কোনো সমস্যা হবে না। একজন সিনিয়র অফিসার প্রশ্ন করলো, তোমার কি মনে হয় ওরা খুব শীঘ্রই আবার কোনো নতুন অপারেশনে নামবে? লিওন বিন্দুমাত্র দ্বিধা না করে উত্তর দিল, অবশ্যই। ভাইপার কখনো দীর্ঘদিন চুপ করে থাকে না। ও যতক্ষণ নীরব থাকে ততক্ষণ আরও বড় কিছু পরিকল্পনা করে। স্ক্রিনে ভেসে থাকা লাল চিহ্নিত কয়েকটি লোকেশনের দিকে ইশারা করলো। সব ইউনিটেই হাই অ্যালার্টে রাখা হয়েছে। ইনফরমাররা মাঠে কাজ করছে। এবার ওরা সবাই সতর্ক থাকুক। একটা না করে ভুল তো হবেই। তার চোখে কঠিন দৃঢ়তা ফুটে উঠল। আর সে একটিমাত্র ভুলই হবে ওদের পতনের শুরু। মিটিং শেষ হওয়ার পর লিওনের মাথা থেকে 7 বছর আগের কেসটা এক মুহূর্তের জন্য সরল না। ফাইলটা সে আগেই ঘেটেছিল। দুপুরের দিকে বাংলাদেশের সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে ইয়াদের পুরনো ঠিকানার কয়েকজন কর্মকর্তাকে পাঠিয়েছিল প্রাথমিক অনুসন্ধানের জন্য। কিছুক্ষণ পর ভিডিও কলের রিপোর্ট আসে। লিওন মনোযোগ দিয়ে প্রতিটি তথ্য শুনেছিল। ওপাশ থেকে জানানো হয় হিয়াদের বাড়িটি বহু বছর ধরে পরিত্যক্ত। 7 বছর আগে পরিবারের সদস্যদের মৃত্যুর পর আর কেউ সেখানে বসবাস করেনি। সময়ের সঙ্গে বাড়িটা ধীরে ধীরে জীর্ণ হয়ে গেছে। চারপাশে আগাছা জন্মেছে, জানলা দরজা প্রায় নষ্ট হয়ে গেছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য ছিল অন্যটি। বাড়ির পাশে ছোট্ট একটি পারিবারিক কবরস্থান রয়েছে, সেখানে পাশাপাশি 4টি কবর। রিপোর্ট শুনে লিওনের দৃষ্টি ধীরে ধীরে কঠিন হয়ে উঠল। সে কয়েক সেকেন্ড নীরবে দাঁড়িয়ে থেকে বলল, আমি পরবর্তী ধাপের অনুমতি দিচ্ছি। ওপাশের কর্মকর্তা বিস্মিত কণ্ঠে জিজ্ঞাসা করল, স্যার, আপনি কি নিশ্চিত? লিওনের উত্তর একদম স্থির, হ্যাঁ,
আইনগত সব প্রক্রিয়া অনুসরণ করুন। কবর খননের ব্যবস্থা করুন। প্রতিটি কঙ্কালের ডিএনএ পরীক্ষা করা হবে। কথাটা শেষ করে টেবিলের উপর রাখা হিয়ার পুরনো ছবিটার দিকে তাকালো। তার চোখে তখন তদন্তকারী নির্মম স্থিরতা। যদি হিয়াই ডিএনএর ওই কবরগুলো থেকে একটির সঙ্গে মিলে যায়, তাহলে এতদিন ধরে পৃথিবীর একজন মানুষ মৃত মানুষকে খুঁজেছে। এক মুহূর্তে থেমে আবার বলল, আর যদি না মেলে? তার কণ্ঠ আরও নিচু হয়ে এলো। তাহলে প্রমাণ হয়ে যাবে 7 বছর আগে যাকে মৃত ঘোষণা করা হয়েছিল সে এখনও জীবিত। আর সেই সত্য প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে এই কেসের সবচেয়ে বড় রহস্যের পর্দা সরে যাবে। কক্ষের ভেতরে নীরবতা নেমে এলো। লিওন ধীরে ধীরে ফাইলটা বন্ধ করলো। তার তদন্ত এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখান থেকে 7 বছর আগের ইতিহাস নতুন করে লেখা হবে। হয়তো 7 বছর আগে সবচেয়ে বড় মিথ্যাটা প্রকাশ হতে চলেছে। রিপোর্টের উপর রিপোর্ট। চোখ বোলাতে বোলাতে হঠাৎ একটি ফাইলের ওপর এসে থেমে গেল লিওনের দৃষ্টি। ফাইলের প্রথম পাতায় স্পষ্ট অক্ষরে লেখা ইশতিয়াক খান। নামটার নিচে সারিবদ্ধ সাজানো রয়েছে অসংখ্য সফল অপারেশনের বিবরণ, সম্মানক পদক এবং প্রশংসাপত্র। লিওন ধীরে ধীরে ফাইলের পাতাগুলো উল্টাতে লাগলো। যতই পড়ছে তার ভ্রু ততই কুঁচকে আসছে। ইশতিয়াক খান শুধুমাত্র একজন সিআইডি অফিসার ছিলেন না, বাংলাদেশে দক্ষ সম্মানীয় সিআইডি কর্মকর্তাদের একজন ছিলেন। দেশের সবচেয়ে জটিল অপারেশনগুলো নেতৃত্ব দিয়েছেন তিনি। বহু দুর্ধর্ষ অপরাধীকে আইনের আওতায় এনেছেন। অসংখ্য হাই প্রোফাইল কেস অবিশ্বাস্য দ্রুততার সঙ্গে সমাধান করে রেকর্ড রয়েছে তার। অফিসিয়াল নথির প্রায় প্রতিটি মূলধনের একই লেখা রয়েছে, তিনি কখনো কোনো মিশনে ব্যর্থ হননি। লিওন চেয়ারের পিঠে হেলান দিয়ে কয়েক মুহূর্ত নীরব হয়ে রইল। তারপর নিচু স্বরে নিজেকে বলল, এমন একজন মানুষ যার পুরো ক্যারিয়ারে সততা, দক্ষতা আর সাফল্যে ভরা, তিনি কিভাবে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে জড়িত হতে পারেন? প্রশ্নটা কোনো উত্তর মিল না। সে আবার পরের পাতায় চোখ রাখলো। সেখানে বড় করে লেখা আসাদ খান, ইশতিয়াক খানের আপন বড় ভাই। নামটা পড়তে লিওনের চোখে চিন্তার ছায়া আরও গাঢ় হয়ে উঠল। সে কয়েক মুহূর্ত নীরব সব কিছু মিলিয়ে দেখার চেষ্টা করলো। আসাদ খান বহু বছর ধরে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত আছেন। বাকিটুকু নিজের মনেই শেষ করলো সে। হয়তো ভাইপারের কারণেই ইশতিয়াক খান কোনো এক সময় এই অন্ধকার জগতের সঙ্গে পা জড়িয়েছিল, অথবা নিজের আপন ভাইকে রক্ষা করার জন্য কোনো গুরুত্বপূর্ণ তদন্তে তিনি বিশ্বাসঘাতকতা করেছিল। লিওন ধীরে ধীরে মাথা নাড়ল। না, এই মুহূর্তে এগুলো শুধু সম্ভাবনা। কোনো সিদ্ধান্তে পৌঁছানোর মতো যথেষ্ট প্রমাণ এখনও তার হাতে নেই। একজন সিআইডি অফিসার হিসেবে প্রমাণের আগে কাউকে দোষী বলার সুযোগ নেই। তবে একটি প্রশ্ন বারংবার তার মাথায় ঘুরে খাচ্ছে। একজন কিংবদন্তি সিআইডি অফিসারের জীবন কীভাবে এমন এক রহস্যের সঙ্গে জড়িয়ে গেল, যার ছায়া 7 বছর পরও এতগুলো মানুষের জীবনকে তাড়া করে বেড়াচ্ছে? সেই উত্তর হয়তো এই কেসের সবচেয়ে বড় সত্য উন্মোচন করবে। ফাইলটা বন্ধ করে লিওন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। কয়েক মুহূর্ত এদিকে সেদিকে হাঁটার পর হঠাৎ রওশনের ডেস্কের সামনে এসে থামলো। রওশন তখন কম্পিউটারে রিপোর্ট টাইপ করতে ব্যস্ত। লিওন শান্ত গলায় বলল, রওশন, তোমার পরিচিত কোনো ভালো সাইকিয়াট্রিস্ট আছে? কিবোর্ড চলতে থাকা রওশন আঙ্গুল হঠাৎ থেমে গেল। সে ধীরে ধীরে মুখ তুলে লিওনের দিকে তাকায়। তারপর চোখ দুটো গোল করে এমন ভঙ্গি করলো যেন জীবনের সবচেয়ে অবিশ্বাস্য কথাটা এইমাত্র শুনেছে। ঠোঁটের কোণে দুষ্ট হাসি ফুটে বলল, কেন স্যার, আপনার আবার মাথায় গন্ডগোল হলো নাকি? লিওন ভ্রু কুঁচকে গেল। রওশন থামল না। ওই ক্রিমিনাল লাভার গার্লের চিন্তায় আবার মানসিক অসুস্থ হয়ে যাচ্ছে নাকি প্রেম রোগে পড়েছেন? কথাটা শেষ হতেই লিওন কড়া দৃষ্টিতে তার দিকে তাকায়। রওশন, একটা শব্দই যথেষ্ট ছিল। রওশন সঙ্গে সঙ্গে গভীর মুখ করার চেষ্টা করলো, যদিও ঠোঁটের করে চাপা হাসিটা তখনও রয়ে গেছে। লিওন দৃঢ় স্বরে বলল, তোমাকে যা জিজ্ঞাসা করেছি সেটার উত্তর দাও। রওশন আর মজা না করে ডেস্কের ড্রয়ার খুলে একটি ভিজিটিং কার্ড বের করলো। কার্ডটা লিওনের দিকে বাড়িয়ে দিয়ে বলল, উনি আমার খুব ক্লোজ বন্ধু, দেশের অন্যতম ভালো সাইকিয়াট্রিস্ট, চাইলে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। লিওন কার্ডটা হাতে নিয়ে একবার চোখ বুলায়, তারপর নির্বিকার ভঙ্গিতে বলল, আমার জন্য নয়, আমি একদম ঠিক আছি। একটু থেমে কার্ডটা ভেতরের পকেটে রেখে যোগ করলো, এটা অন্য কারোর জন্য। লিওনের শেষ কথাটা শুনে রওশনের কৌতূহল আরও বেড়ে গেল। তবে এবার সে আর কোনো প্রশ্ন করলো না, কারণ সে জানে লিওন নিজে থেকে যতটুকু বলে তার থেকে বেশি কিছু জোর করে বের করা যায় না। রাত নেমেছে অনেক আগেই। শহরের এক নিস্তব্ধ শিল্পাঞ্চলের পরিত্যক্ত গোদামঘরের ভেতর টানটার উত্তেজনা।
বিশাল ঘর জুড়ে বড় বড় এলইডি স্ক্রিনে ভেসে উঠেছে বিভিন্ন লোকেশন, রোড ম্যাপ, স্যাটেলাইটের ইমেজ আর লাইভ ট্র্যাকিং ডেটা। একের পর এক অস্ত্র, কমিউনিকেশনের ডিভাইস এবং প্রয়োজনীয় সরঞ্জাম শেষবারন্ত পরীক্ষা করেছে সবাই। হলের মাঝখানে দাঁড়িয়ে আছে হিয়া। কালো ট্র্যাকট্রিক্যাল পোশাকে তাকে আজ আরও দৃঢ়, আরও অপ্রতিরোধ লাগছে। কোমরে গুজে রাখা অগ্নেয়াস্ত্র, কানে ক্ষুদ্র ইয়ারপিস, হাতে ডিজিটাল ট্যাব, সব কিছু জানিয়ে দিচ্ছে আজকের রাতটা অন্যতম হবেই। তার সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে সম্পূর্ণ টিম। বস দানিয়েল, ইভানা এবং বাকি সদস্যদের চোখে মুখে একই রকম কঠোর মনোযোগ। কারো ঠোঁটের হাসি নেই, কারো ভঙ্গিতে একটু শৈথল্য নেই। প্রত্যেকে জানে আজকের মিশনের একটি ভুল পদক্ষেপ অসংখ্য নিরাপদ নারীদের জীবনের কেদ ঝুঁকিতে ফেলে দিতে পারে। হিয়া ধীরে ধীরে সবার দিকে তাকায়। তার দৃষ্টিতে ছিল অদম্য আত্মবিশ্বাস আর কণ্ঠে ছিল দৃঢ়তা। সবাই প্রস্তুত? একসঙ্গে ভেসে এলো দৃঢ় উত্তর, ইয়েস মিস্ট্রেস। হিয়া শেষবারের মতো ডিজিটাল স্ক্রিনের রুট ম্যাপের দিকে তাকায়। ঠোঁটের কোণে ক্ষীণ একটি হাসি ফুটে উঠল। আজকের রাতেই আসাদ খানের বহু বছরের সাজানো সাম্রাজ্য প্রথম বড় আঘাত আনার সময় এসে গেছে। এদিকে সিআইডি হেডকোয়ার্টার থেকে বেরিয়ে সরাসরি গাড়ি চালিয়ে একটি আধুনিক মানসিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে এসে থামল লিওন। রওশনের দেওয়া ভিজিটিং কার্ডের লেখা ঠিকানার সঙ্গে মিলিয়ে একবার ভবনটার দিকে তাকিয়ে এসে প্রশ্ন করল। রিসেপশন পেরিয়ে নির্দিষ্ট কেবিনের সামনে পৌঁছে দিই দরজা খুলে ভেতর থেকে একজন ভদ্রলোক মৃদু হেসে বলল, অফিসার লিওন, কাম ইন। লিওন খানিকটা অবাক হয়ে ভেতরে ঢুকলো। চেয়ারে বসতে বসতে প্রশ্ন করল, ডক্টর, আপনি কিভাবে জানলেন আমি আসছি? ডক্টর হালকা হেসে বলল, রওশন একটু আগে ফোন করেছিল, আপনার কথা জানিয়েছে। লিওন মাথা নাড়ল। ডাক্তারের সামনে রাখা নোটপ্যাড বন্ধ করে উঠে দাঁড়ালেন। আচ্ছা, শুরু থেকে শুরু করি। এখানে আরাম করে শুয়ে পড়ুন। লিওন ভ্রু কুঁচকে তাকায়। শুতে হবে? রিল্যাক্স। থেরাপির সময় অনেকেই শুতে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। অবশ্য আপনি চাইলে বসেও বলতে পারেন। কয়েক সেকেন্ড নিস্তব্ধতা ভেবে লিওন গিয়ে বেডে শুয়ে পড়ল। ডাক্তার চেয়ার টেনে তার কাছাকাছি বসলেন। বলুন, কী নিয়ে কথা বলতে চান? লিওন কিছুক্ষণ নীরব রইল, ছাদের দিকে চোখ রেখে স্থির, ঠোঁট শক্ত করে চেপে বলল। ডাক্তার শান্ত স্বরে বলল, আপনি একজন সিআইডি অফিসার জানি, কিন্তু এই মুহূর্তে আপনি আমার পেশেন্ট। আপনার ব্যক্তিগত তথ্য গোপন রাখা আমার পেশাগত দায়িত্ব। আপনি যা বলবেন তাই কক্ষের বাইরে কেউ জানবে না, রওশনও না। তার উদ্বিগ্নতায় বলতে পারেন। লিওন ধীরে ধীরে গভীর শ্বাস নিল, তারপর নিচু স্বরে বলল, একটা মেয়েকে নিয়ে। ডাক্তার কোনো মন্তব্য করলো না, শুধু মনোযোগ দিয়ে শুনতে লাগলো। লিওন আবার বলল, সে একজন ক্রিমিনাল, দেশের ওয়ান্টেড অপরাধীদের একজন। আমার দায়িত্ব তাকে গ্রেপ্তার করানো। একটু থেমে নিজের কথাগুলো গুছিয়ে নিল সে। ওকে দেখলে আমার রাগ হয়, ভীষণ রাগ। ও যাই করে সব কিছুতে আমাকে বিরক্ত করে, ইচ্ছে করে আমার ধৈর্যের পরীক্ষা নেয়। তার চোখের সামনে ভেসে উঠল রাতের সেই দৃশ্যগুলো, হেয়ার দুষ্টু এবার হাসি, চুমো দেওয়া, ইচ্ছাকৃতভাবে তাকে অস্বস্তিতে ফেলে দেওয়া, অবাধ্য মেয়ের মতো জেদে ধরা, আর সে অনবরত লজ্জাহীন কথার বন্যা। লিওন কপালে হাত রাখল। ওর প্রতিটি কাজ আমাকে বিরক্ত করে। কিন্তু, ডাক্তার শান্ত কণ্ঠে বলল, কিন্তু কি? লিওন চোখ বন্ধ করল। কিন্তু আজ সকালে চলে যাওয়ার পর আমার ঘরটা অস্বাভাবিকভাবে ফাঁকা লাগছিল। বারবার মনে হচ্ছিল কিছু একটা নেই। কাজের মধ্যে ওর কথাগুলো মনে পড়ছিল। গত রাতের প্রতিটি মুহূর্ত মাথায় ঘুরছে। সে বিরক্ত মুখে হালকা হাসলো। এটা আমাকে আরও বেশি বিরক্ত করছে, কারণ এর কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। ডাক্তার একদৃষ্টিতে লিওনের দিকে তাকিয়ে রইল। তিনি কোনো সিদ্ধান্তে পৌঁছালেন না, কোনো মন্তব্য করলেন না, শুধু নোটপ্যাডে কয়েকটি শব্দ লিখে শান্ত গলায় বলল, ঠিক আছে অফিসার লিওন, এবার আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, উত্তরগুলো মন দিয়ে দেবেন। তারপর আমরা বুঝতে পারবো আসলে আপনার সঙ্গে কি ঘটছে। ডাক্তার কিছুক্ষণ লিওনের দিকে তাকিয়ে রইলে। তার অভ্যাস এমন, রোগী কথা শেষ না করা পর্যন্ত তিনি সিদ্ধান্তে পৌঁছাবেন না। টেবিলের ওপর রাখা কলমটা আলতো ঘুরিয়ে তিনি বলল, অফিসার লিওন, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, উত্তরগুলো যতটা সম্ভব সৎভাবে দেবেন। লিওন মাথা নাড়ল। জি। মেয়েটা যখন আপনাকে স্পর্শ করেছিল তখন আপনার প্রথম প্রতিক্রিয়া কী ছিল? লিওন কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, রাগ, প্রচণ্ড রাগ।
শুধু রাগ? লিওন আবার চোখ নামিয়ে ফেলল। না, শুধু রাগ নয়, হার্টবিট বেড়ে গিয়েছিল, মাথা কাজ করছিল, কিন্তু শরীর স্বাভাবিক ছিল না। ওর খুব কাছে এলে আমি অস্বস্তি অনুভব করছিলাম, আবার দূরে ঠেলে দিতেও পারছিলাম না। ডাক্তার নোটপ্যাড নিলেন। তারপর? ও আমাকে কিস করেছে, আমার উপর শুয়েছিল, ইচ্ছে করে আমাকে প্রলুব্ধ করার চেষ্টা করেছিল। আমি বারবার নিজেকে সামলেছি। একটু থেমে গম্ভীর কণ্ঠে যোগ করল, এখনও ঘটনাগুলো মাথা থেকে বের করতে পারছি না। ডাক্তার আবার প্রশ্ন করল, অন্য কোনো মেয়ে যদি একইভাবে আপনার ব্যক্তিগত পরিসরে আসে, একই অনুভূতি হয়? না। আপনার জীবনে এমন কেউ আছে, ধরুন গার্লফ্রেন্ড? না, তবে আমার কাজিন আছে, ওর নাম মায়া, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। তার হাত দুলে কাছে এলে আপনার ভেতরে একই প্রতিক্রিয়া তৈরি হয়? লিওন দীর্ণ গলায় বলল, কখনোই না। ডাক্তার মাথা নাড়ল। ঠিক আছে, তাহলে বিষয়টা একটু ব্যাখ্যা করি। তিনি চেয়ারে আরাম করে বসল। মানুষের মস্তিষ্কে আকর্ষণ তৈরি হওয়ার পেছনে একাধিক জৈবিক এবং রাসায়নিক প্রক্রিয়া কাজ করে। কাউকে দেখলেই প্রেম হয়ে যায়, বিষয়টা বৈজ্ঞানিক এভাবে ব্যাখ্যা করে না। প্রথমে আসে দৃষ্টি আকর্ষণ, তারপর কৌতূহল, তারপরে শারীরিক ও মানসিক প্রতিক্রিয়া। অনেক সময় বিপজ্জনক, রহস্যময় বা মানসিকভাবে চ্যালেঞ্জিং কোনো মানুষও কারো মনোযোগ অস্বাভাবিকভাবে দখল করে নিতে পারে। লিওন ভ্রুকুচকে শুনছিল। ডাক্তার বললেন, আপনার বর্ণনা অনুযায়ী আমি এখনই এটাকে ভালোবাসা বলবো না, তবে এই নির্দিষ্ট মেয়েটির প্রতি আপনার ফিজিক্যাল ডিজায়ার তৈরি হয়েছে। চিকিৎসা বিজ্ঞান ভাষায় এটাকে সেক্সুয়াল অ্যাট্রাকশন বলা হয়। এটা সক্রিয় মানসিক এবং শারীরিক বৃত্তির প্রক্রিয়া। লিওনের মুখ শক্ত হয়ে গেল। অসম্ভব, সে একজন ক্রিমিনাল। আকর্ষণ মানুষকে নৈতিক বিচার মেনে চলে না। মস্তিষ্ক আগে অনুভব করে, পরে যুক্তি খোঁজে। ডাক্তার একটু থামলেন। তবে একটা বিষয় পরিষ্কার করে বলি, সেক্সুয়াল ডিজায়ার, ভালো লাগা, আবেগের বন্ধন আর ভালোবাসা চারটি আলাদা বিষয়। অনেক মানুষের প্রতি সাময়িক আকর্ষণ তৈরি হয়, পরে সেটা সম্পূর্ণ মিলিয়ে যায়। আবার দীর্ঘদিন একসাথে থাকতে থাকতে বিশ্বাস আর দায়িত্ববোধ থেকে ভালোবাসা জন্মায়। লিওন দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। ডাক্তার সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। নিজেকে ঘৃণা করবেন না। অনুভূতি তৈরি হওয়া আপনার নিয়ন্ত্রণে নেই, কিন্তু সে অনুভূতি অনুযায়ী কি করবেন সেটা দায়িত্ব আপনার। মানুষকে তার অনুভূতি নয়, সিদ্ধান্ত সংযোজিত করে। লিওন নীরব হয়ে রইল। ডাক্তার আবার বলল, আপনি একজন সিআইডি অফিসার, আর তিনি আপনার তদন্তাধীন একজন অপরাধী। এই অবস্থার সবচেয়ে বড় ঝুঁকি হলো ইমোশনাল বার্ডস, অর্থাৎ আবেগ আপনার পেশাগত সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। তাহলে আমার কি করা উচিত? লিওন প্রশ্ন করল। ডক্টর সরাসরি তাকে উত্তর দিল, প্রথমত, কাজের বাইরে তার সাথে অপ্রয়োজনীয় যোগাযোগ করবে না। দ্বিতীয়ত, ইচ্ছাকৃতভাবে তাকে আপনার আশেপাশে থাকার কারণ তৈরি করতে দেবেন না। তৃতীয়ত, যখনই তাকে নিয়ে আকর্ষণ ভাববেন, নিজের মনোযোগ অন্য কাজে ফেরানোর চেষ্টা করবে। চতুর্থত, যদি দেখেন এই অনুভূতি আরও তীব্র হচ্ছে বা আপনার কাজকে প্রভাবিত করছে, তাহলে আবার থেরাপিতে আসবেন। মানসিক স্বাস্থ্য নিয়েও নিয়মিত কাজ করা দুর্বলতা নয়, পরিণত মানুষের লক্ষণ। লিওন ধীরে ধীরে মাথা নাড়ল। তাহলে আপাতত আমাকে ওকে সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে? ডাক্তার শান্তভাবে উত্তর দিল, হ্যাঁ, পেশাগত প্রয়োজন ছাড়া দূরত্ব বজায় রাখুন। সময় নিন। আপনার অনুভূতিটা স্থায়ী, সাময়িক নাকি শুধু পরিস্থিতির প্রভাবে, সেটা সময় হলে পরিষ্কার হয়ে যাবে। কক্ষ জুড়ে কয়েক সেকেন্ডে নীরবতা নেমে এলো। লিওন চুপচাপ উঠে দাঁড়ায়। দরজার হাতলে হাত রাখার আগে একটিবার পেছনে তাকায়। ডাক্তার শুধু একটি কথাই বলল, অফিসার, অনুভূতির জন্য নিজেকে দোষ দেবেন না। কিছু অনুভূতির দায়িত্ব অবশ্যই নেবেন। কথাটা বুকের ভেতর গিয়ে আটকে রইল। প্রথমের মতো লিওনের মনে হলো সবচেয়ে কঠিন তদন্তটা কোনো অপরাধীকে নিয়ে নয়, নিজের মনকে নিয়ে। এতক্ষণ পড়ছিলাম আই অ্যাম লাভ উইথ আ ক্রিমিনাল। লেখনীতে রয়েছেন সাবিলা সাবি। পর্ব 20 শেষাংশ। ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।